হাসিনাকে ভারত না পারছে গিলতে, না পারছে ওগরাতে। শেখ হাসিনার পতনের পর দেশে যা যা পরিবর্তন হলো জানাবো বিস্তারিত সংবাদে। আনসারের উপমহাপরিচালক জিয়াউল আলমকে বাধ্যতামূলক অবসর। আজ পদত্যাগ করতে পারেন হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন ইসি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সিপিইউ পরীক্ষা করবে দুদক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হাসিনাকে ভারত না পারছে গিলতে, না পারছে ওগরাতে। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ ছাড়ার ঠিক 15 দিন আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। এই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবা। বিগত 1.5 দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমার্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে। সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে দেখা যাচ্ছে। বলা ভালো, হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে, দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ক্ষমতায় থাকবেন না, এটা না থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত কখনো কল্পনাও করতে পারেনি। টাইমস অফ ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক। আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে। সেগুলোর একটি হলো কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরস ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। অপসারিত আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হয়েছে। এমন অবস্থায় যদি বাংলাদেশে পাকিস্তান সমর্থিত সরকার আসে, তাহলে ভারত কি করবে? ভারত কিন্তু মোটেও এই জিনিসটি চাইবে না। এছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে। এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে আর তারা রক্ষা করতে পারবে এবং এটা কি আদৌ সম্ভব, সেটাও ভারতের জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ ফরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাস হলো ভারতের মাটিতেই অবস্থান করছে। কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করেছে নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে, না পারছে ওগরাতে। সব মিলিয়ে বাংলাদেশের ঠিক 1 মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক থেকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে। দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলোকে সামলানোর চেষ্টা করছে, এই প্রতিবেদনটির মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়েও সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠেছে। তবে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 8ই আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেল পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। 2 দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ থাকবে, ওই পোস্টে সে কথাও জানান নরেন্দ্র মোদী। এদিকে শেখ হাসিনার পতনের পর দেশে যা যা পরিবর্তন হলো। গত 1 মাস হলো হাসিনা আর দেশে নেই। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে গেছেন এই স্বৈরাচার। 5ই আগস্টের ওই ঘটনা 3 দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন এই সরকারের হাতে গত 1 মাসে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে, যা এখনও চলমান। সেই সঙ্গে দেশের আর্থিক খাত সহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার করার উদ্যোগ।
স্থানীয় প্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। ব্যাংক খাত সংস্কারে সিদ্ধান্ত হয়েছে আদালত কমিশন গঠনে, সেই সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে অনিয়ম, জালিয়াতির ঋণ এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার। কর্মবিরতি এবং হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরছে পুলিশ। পোশাক, লোগো পরিবর্তন সহ নানা সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব গড়ে তোলার কথা বলছে নতুন সরকার। এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে হাসিনা এবং আওয়ামী লীগের আমলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে হচ্ছে একের পর এক মামলা, গ্রেপ্তার হয়েছে অনেকে। এর বিপরীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক মামলার সাজা বাতিল করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দী বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। সেই সঙ্গে জামিন দেওয়া হয়েছে জঙ্গি কার্যক্রম সহ গুরুতর মামলার সাজাপ্রাপ্ত আসামিকে, জানিয়ে সমালোচনা রয়েছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন এলাকায় বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই সময় সারা দেশে 339টি থানার মধ্যে অন্তত 450টি আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র এবং মালামাল লুট, এমনকি পুলিশ হত্যার ঘটনাও তখন ঘটতে দেখা গেছে। সরকার পতনের আগে পরে সহিংসতায় সারা দেশে পুলিশের কমপক্ষে 44 জন সদস্য নিহত হন বলে জানান কর্মকর্তারা। এহেন পরিস্থিতিতে কর্মস্থলে নিরাপত্তা, পুলিশ হত্যার বিচার, ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করে পুলিশ সদস্যরা। এতে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবীরা রাত জেগে পাড়া মহল্লায় পাহারা দেওয়া শুরু করেন। ফলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সারা দেশে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয় এবং এই উদ্যোগটি অনেকটা সফল হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বেশ কয়েক দফা বৈঠকের পর পুলিশের দাবি পূরণের আশ্বাস দেন। সেই সঙ্গে কর্মস্থলে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে বলেন 15ই আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে তিনি চাকরি করতে ইচ্ছুক নন বলে ধরে নেওয়া হবে। এমন অবস্থায় 11ই আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরেন পুলিশ সদস্যরা। যদিও ক্ষয়ক্ষতি কাটিয়ে কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে মনোবল বাড়ানোর পাশাপাশি পুলিশকে জনবান্ধব গড়ে তুলতে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 1 মাসে প্রশাসনিক বিভিন্ন পদে রদবদল হতে দেখা গেছে। একইভাবে চাকরি হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুমিন চাকরি হারিয়েছেন তিনি। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানকে। বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আরও অনেক কর্মকর্তাকে। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনা সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের জায়গায় আগের কোণঠাসা বা বঞ্চনার শিকার কর্মকর্তাদের প্রাধান্য পাচ্ছেন বলে জানা যাচ্ছে। শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পদ হারিয়েছে, আবার অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, অপমান, অপদস্থ সহ নানা চাপের মুখে কর্তা ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 4 সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই নতুন উপাচার্য নিয়োগ হবে সাংবাদিকদের জানিয়েছে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই সঙ্গে কর্মীদের বিক্ষোভের মুখে গত 9ই আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।